কারোর চোখ ঠিক মায়ের মতো বা হাসিটা একদম বাবার মতো, এই কথাগুলো তো আমরা হামেশাই শুনি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই মিলগুলো আসলে কিভাবে কাজ করে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। বংশগতির সেই গোপন কথাগুলো জানব, যা ঠিক করে দেয় কেন আমরা আমাদের বাবা মায়ের মতো দেখতে হলেও তাদের হুবহু কপি নয়। তো প্রশ্নটা হলো, সন্তানরা বাবা মায়ের মতো দেখতে হয় কিন্তু একদম একরকম হয় না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। মানে, আমরা বাবা মায়ের কাছ থেকে হয়তো চুলের রং বা উচ্চতার মতো কিছু বৈশিষ্ট্য পাই, কিন্তু আমরা তো আর তাদের জেরক্স কপি নই। এই যে মিল আর অমিলের একটা অসাধারণ খেলা, এটাই তো জেনেটিক্সের আসল মজা। আর এর পেছনে কিন্তু দারুণ একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আসলে এর পুরো কারণটাই হল জিন নামের কিছু নির্দেশ, যেগুলো এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আমাদের শরীর তৈরির জন্য একটা ব্লুপ্রিন্ট বা একটা নির্দেশিকা আছে, আর সেই নির্দেশিকার এক একটা লাইনকে বলা যেতে পারে জিন। এই জিনগুলোই বাবা মা থেকে সন্তানের শরীরে আসে আর তাদের সব বৈশিষ্ট্য ঠিক করে দেয়। চলুন এবার তাহলে জিনের এই গোপন ভাষাটা একটু শিখে নেওয়া যাক। জেনেটিক্স বুঝতে গেলে এই ভাষাটা জানা কিন্তু খুব জরুরি। আমরা এখন কিছু বেসিক শব্দ শিখব, যেগুলো একবার বুঝে গেলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে জিন আর অ্যালিলের মধ্যে পার্থক্যটা কি? খুব সোজা। জিন হলো একটা নির্দেশ, ধরুন চোখের রঙের জন্য নির্দেশ। আর অ্যালিল হলো ওই নির্দেশের বিভিন্ন অপশন বা ভার্সন। মানে, জিনটা যদি হয় চোখের রং, তাহলে তার অ্যালিল হতে পারে নীল, কালো বা বাদামি। একই জিনেরই বিভিন্ন রূপ হলো অ্যালিল। এবার আরও দুটো মজার শব্দ, জেনোটাইপ আর ফিনোটাইপ। নাম শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা একদম সহজ। জেনোটাইপ হলো ভেতরের জেনেটিক কোডটা, মানে ওই যে আমরা লিখি না এ বা এ, ওইটা। আর ফিনোটাইপ হলো ওই কোডের ফল, যা আমরা বাইরে থেকে দেখতে পাই। যেমন ধরুন, মটর গাছটা লম্বা না বেটে। সোজা কথায় জেনোটাইপ হলো ভেতরের লেখা, আর ফিনোটাইপ হলো বাইরের চেহারা। এরপর আসছে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। এটাও খুব সোজা। যখন একটা জিনের দুটো অ্যালিলি একই রকম হয়, যেমন ধরুন বড় হাতের এর সাথে বড় হাতের এ, অথবা ছোট হাতের এর সাথে ছোট হাতের এ, তখন সেটা হলো হোমোজাইগাস। আর যখন অ্যালিল দুটো আলাদা হয়, মানে একটা বড় এ আর একটা ছোট এ, তখন সেটা হেটেরোজাইগাস। মনে রাখার জন্য শুধু ভাবুন, হোমো মানে একই আর হেটেরো মানে ভিন্ন। ব্যাস। আচ্ছা, এই অ্যালিলদের মধ্যে কিন্তু আবার পাওয়ারের খেলা আছে। কেউ খুব পাওয়ারফুল, কেউ একটু দুর্বল। যে অ্যালিলটা পাওয়ারফুল তাকে আমরা বলি প্রকট বা ডমিনেন্ট। ওর শুধু একটা কপি থাকলেই চলে, ও নিজের কেরামতি দেখিয়ে দেবে। আর যে একটু শান্তশিষ্ট, সে হলো প্রচ্ছন্ন বা রিসেসিভ। ওর বৈশিষ্ট্য প্রকাশ পেতে হলে কিন্তু দুটো কপি একসাথে থাকতে হবে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। একটা প্রকট অ্যালিলি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যথেষ্ট। মানে, টিমে যদি একজনও ডমিনেন্ট প্লেয়ার থাকে, তাহলে তারই দাপট চলবে। বিচারা রিসেসিভ অ্যালিলটা তখন চাপা পড়ে যায়। তো আমরা জেনেটিক্সের ভাষাটা তো শিখে ফেললাম। এবার চলুন এই ভাষার গ্রামার বা নিয়মগুলো জেনে নিই। মেন্ডেল আমাদের উত্তরাধিকারের 3টি গোল্ডেন রুল বা সূত্র দিয়ে গেছেন, যেগুলো পুরো খেলাটা কন্ট্রোল করে। প্রথম সূত্রটা হলো প্রকটতার সূত্র। এটা খুবই সহজ। ধরুন মটর গাছের লম্বা হওয়ার অ্যালিল হলো বড় টি, আর বেটে হওয়ার অ্যালিল হলো ছোট টি। এখন এই বড় টিটা হলো ডমিনেন্ট। তাই যখন বড় টি আর ছোট টি একসাথে থাকে, মানে টি হয়, গাছটা কিন্তু লম্বাই হবে। সোজা কথায়, প্রকট অ্যালিলটা প্রচ্ছন্নটাকে প্রকাশ পেতে দেয় না, ওকে ঢেকে রাখে। এরপর আসছে পৃথকীকরণের সূত্র। এটা জেনেটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এর মূল কথাটা হলো, যখন আমাদের শরীরে জননকোষ বা গ্যামেট তৈরি হয়, তখন প্রত্যেকটা জিনের যে দুটো অ্যালিল জোড়ায় জোড়ায় থাকে, তারা আলাদা হয়ে যায়। মানে প্রত্যেকটা গ্যামেট ওই জোড়ার থেকে মাত্র একটা অ্যালিল পায়। এটা প্রকৃতির একটা নিখুঁত আর সমান ভাগাভাগির সিস্টেম। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই অ্যালিলগুলো কেন আলাদা হয়ে যায়? এমনি এমনি তো আর হয় না। এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। চলুন সেই কারণটাই খুঁজে বের করা যাক। এর পেছনের আসল কারণটা হলো মায়োসিস। এটা এক বিশেষ ধরনের কোষ বিভাজন। এই মায়োসিস হওয়ার সময় আমাদের ক্রোমোজোমগুলো যে জোড়ায় জোড়ায় থাকে, সেগুলো আলাদা হয়ে যায়। আর এই জিন বা অ্যালিলগুলো তো ক্রোমোজোমের উপরেই বসে থাকে। তাই যখন ক্রোমোজোম নিজেই আলাদা হয়ে যায়, তখন তার উপরে বসে থাকা অ্যালিলগুলো আলাদা হতে বাধ্য। আর 3 নম্বর সূত্রটা হলো স্বাধীন বণ্টনের সূত্র। এটা একাধিক বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করে। ধরুন আপনার কাছে 1 প্যাকেট লাল তাস আর 1 প্যাকেট নীল তাস আছে। আপনি দুটো প্যাকেটকেই একসাথে শাফল করছেন। একটা লাল তাস কোথায় যাবে, সেটার সাথে কিন্তু নীল তাসের কোনো সম্পর্ক নেই, তাই না?
ঠিক তেমনি একটা বৈশিষ্ট্যের অ্যালিল, যেমন ধরুন মটরের রং, আর আরেকটা বৈশিষ্ট্যের অ্যালিল, যেমন গাছের উচ্চতা, এরা একে অপরের উপর নির্ভর করে না, তারা একদম স্বাধীনভাবে গ্যামেটে চলে যায়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এটা শুধু সেই সব জিনের জন্য সত্যি যারা একে অপরের সাথে লিঙ্কড নয়। এই 3টা সূত্রকে যদি এক লাইনে মনে রাখতে চান তাহলে এই বাক্যটা হলো ম্যাজিক। প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, পৃথকীকরণ আলাদা করে, আর স্বাধীন বণ্টন মিশিয়ে দেয়। ব্যাস, এই একটা লাইন মনে রাখলেই 3টে সূত্রই আপনার পকেটে। প্রকটতা দেখায়, পৃথকীকরণ আলাদা করে, স্বাধীন বণ্টন মেশায়। তো থিওরি তো অনেক শেখা হলো, এবার একটু প্র্যাকটিক্যাল হওয়া যাক, কি বলেন? চলুন দেখি এই নিয়মগুলো ব্যবহার করে আমরা কিভাবে জেনেটিক্সের বিভিন্ন পাজল বা ধাঁধা সলভ করতে পারি, আর কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আন্দাজও করতে পারি। একটা জিনের যে কোনো সমস্যার সমাধানের জন্য মাত্র 3টে সহজ স্টেপ আছে। স্টেপ 1, আগে অ্যালিলগুলো লিখে নিন, যেমন বড়টি ছোটটি। স্টেপ 2, বাবা আর মায়ের থেকে কি কি গ্যামেটস তৈরি হতে পারে সেটা লিখুন। আর স্টেপ 3, ওই গ্যামেটসগুলোর মধ্যে সম্ভাব্য কি কি কম্বিনেশন হতে পারে সেগুলো মিলিয়ে দিন। ব্যাস, হয়ে গেল। চলুন একটা খুব কমন উদাহরণ দেখি। ধরুন দুটো হেটেরোজাইগাস, মানে এ আর এ, এই দুজনের মধ্যে ক্রস করানো হলো। তাহলে কি হবে? তাদের বাচ্চাদের মধ্যে আমরা একটা ফিক্সড প্যাটার্ন দেখতে পাব। জিনোটাইপ মানে ভেতরের কোডের অনুপাত হবে 1:2:1, মানে একটা ক্যাপিটালে, দুটো ক্যাপিটালে স্মলে আর একটা স্মলে স্মলে। কিন্তু ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখতে গেলে অনুপাতটা হবে 3:1, কারণ ক্যাপিটালে আর স্মলে দুটোই তো দেখতে একই রকম, মানে প্রকট বৈশিষ্ট্যটাই দেখা। আচ্ছা, এবার একটা দারুণ ডিটেকটিভ টুলের কথা বলি, যার নাম টেস্ট ক্রস। ধরুন একটা মটর গাছ লম্বা। এখন এই গাছটার জিনোটাইপ কি, টিটি নাকি টিটি? বাইরে থেকে দেখে তো বোঝার উপায় নেই। এই রহস্য সমাধান করার জন্য আমরা টেস্ট ক্রস ব্যবহার করি। এটা একটা জেনেটিক ডিটেক্টর। আর ফলাফল দেখে রহস্যভেদ করাটা খুব সহজ। ওই অজানা জীবটার সাথে যদি একটা হোমোজাইগাস রিসেসিভ, মানে স্মল এ টাইপের জীবের ক্রস করানো হয়, আর যদি দেখা যায় সব বাচ্চাই প্রকট বৈশিষ্ট্য দেখাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে অজানা জীবটা ছিল পিওর ডমিনেন্ট, মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ। আর যদি বাচ্চাদের মধ্যে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত 1:1 হয়, তাহলে শিওর হয়ে যান অজানা জীবটা ছিল হেটেরোজাইগাস, মানে স্মল এ ক্যাপিটাল এ। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। চলুন যেদিন কাল যে যা যা শিখলাম তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। এগুলোকে বলা যেতে পারে জেনেটিক্সের মাস্টার কি। এই কয়েকটা লাইন যদি মনে রাখতে পারেন তাহলে জেনেটিক্সের মূল ভিত্তিটা একদম পরিষ্কার থাকবে। প্রথমত, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, পৃথকীকরণ আলাদা করে, স্বাধীন বণ্টন মিশিয়ে দেয়। দ্বিতীয়ত, এ আর এ এর ক্রসে ফিনোটাইপের অনুপাত হয় 3:1। আর তৃতীয়ত, এ এর সাথে টেস্ট ক্রস করলেই লুকানো জেনোটাইপ বেরিয়ে আসে। এগুলো হলো জেনেটিক্সের ব্রেইন লক। যদি সবকিছু গুলিয়েও যায়, শুধু এইটুকু মনে রাখলেও চলবে, অ্যালিলগুলো গ্যামেটস তৈরির সময় আলাদা হয়ে যায়, আর নিষেক বা ফার্টিলাইজেশনের সময় আবার একসাথে মেশে। আর কোনো লুকানো অ্যালিলকে খুঁজে বের করার সেরা উপায় হলো একটা প্রচ্ছন্ন সঙ্গীর সাথে টেস্ট ক্রস করা। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। আজকে নিয়মগুলো জানার পর একটু ভেবে দেখুন তো, এটা কিভাবে সম্ভব যে বাবা মা দুজনেরই একটা প্রকট বৈশিষ্ট্য আছে, কিন্তু তাদের সন্তানের মধ্যে সেই বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন রূপটা প্রকাশ পেল? এর উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাবলেই পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বুঝে যাবেন।